আচ্ছা, ইনভেস্টিং জগতে কিন্তু এমন কিছু আইডিয়া বা মেন্টাল মডেল আছে যা আমাদের সাধারণ চিন্তাভাবনাকে একদম বদলে দিতে পারে। আজকে আমরা ঠিক তেমনই একটা পাওয়ারফুল কৌশল নিয়ে কথা বলবো, যেটা কিংবদন্তি ইনভেস্টর পিটার লিঞ্চ ব্যবহার করতেন। আর এই কৌশলটা দিয়ে বাংলাদেশ স্টক মার্কেটেও কিন্তু দারুণ কিছু কোম্পানি খুঁজে বের করা সম্ভব। চলুন শুরু করা যাক। স্বাগতম। আমাদের এই বিশ্লেষণগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিন, কমেন্ট করে জানান আর অবশ্যই সাবস্ক্রাইব করুন। আর সবশেষ আপডেটের জন্য আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপেও জয়েন করতে পারেন। আপনাদের এই সাপোর্টটাই কিন্তু আমাদের জন্য সবচেয়ে বড় অনুপ্রেরণা। একটা মজার প্রশ্ন দিয়ে শুরু করি। আচ্ছা, সেই যে ক্যালিফোর্নিয়াতে গোল্ড রাশ হয়েছিল, যখন হাজার হাজার মানুষ সোনা খুঁজে বড়লোক হওয়ার জন্য ছুটে গিয়েছিল, তখন আসলে কারা সবচেয়ে বেশি টাকা কামিয়েছিল? যারা সোনা খুঁজছিল তারা, নাকি অন্য কেউ? এই প্রশ্নের উত্তরটার মধ্যেই কিন্তু আজকের আলোচনার পুরো সারমর্ম লুকিয়ে আছে। ঘটনাটা কিন্তু বেশ ইন্টারেস্টিং। 1848 সালে যখন সোনার খনির খবর ছড়ালো, প্রায় 3 লাখ মানুষ তাদের সবকিছু ছেড়ে ছুড়ে ক্যালিফোর্নিয়ার দিকে ছুটল। সবার চোখে একটাই স্বপ্ন, সোনা খুঁজে কোটিপতি হবে। কিন্তু বাস্তবতা ছিল একদমই অন্যরকম। হাতে গোনা কয়েকজন ছাড়া বেশিরভাগ মাইনার বা খনি শ্রমিক ধনী তো হতেই পারেনি, বরং কোনো মতে টিকে ছিল। আর এই হইচইয়ের মধ্যে সম্পূর্ণ অন্য একটা দল কিন্তু চুপচাপ আর ধারাবাহিকভাবে বড়লোক হচ্ছিল। এখানেই আসল খেলাটা। দেখুন, যারা সোনা খুঁজছিল মানে মাইনাররা, তাদের রিস্ক ছিল অনেক, কম্পিটিশনও ছিল মারাত্মক। সোনা পাবে কি পাবে না তার কোনো নিশ্চয়তা ছিল না, অনেকটা লটারির টিকিটের মতো। অন্যদিকে ছিল শোবেল সেলার বা কোদাল বিক্রেতারা। তারা কি করত? তারা এই মাইনারদের কাছে কোদাল, বেলচা আর কাজ করার জন্য যা যা লাগে সেই সব সরঞ্জাম বিক্রি করত। তাদের ব্যবসায় ঝুঁকি অনেক কম, কিন্তু ডিমান্ড ছিল একদম নিশ্চিত আর কনসিস্টেন্ট। সোজা কথায়, তারা সোনা খুঁজে পাওয়ার উপর বাজি ধরেনি, তারা বাজি ধরেছিল সোনা খোঁজার এই উন্মাদনার উপর। আর ইতিহাসের এই ঘটনাটাই কিন্তু কিংবদন্তি ইনভেস্টর পিটার লিঞ্চকে তার বিখ্যাত একটা ইনভেস্টমেন্ট ফিলসফি তৈরি করতে ইন্সপায়ার করেছিল। তার কথাটা ছিল খুব সিম্পল, যে লোকটা খুরপি আর কোদাল বিক্রি করে সেই আসলে ধনী হয়। কথাটা শুনতে সাধারণ মনে হলেও এর ভেতরে কিন্তু ইনভেস্টিংয়ের একটা গভীর দর্শন লুকিয়ে আছে। তাহলে এই শোবেল সেলার স্ট্র্যাটেজিটা আসলে কি? একদম সহজ করে বললে, কোনো একটা ইন্ডাস্ট্রি যখন খুব দ্রুত বড় হচ্ছে, মানে একটা গোল্ড রাশ চলছে, তখন সেই ইন্ডাস্ট্রির হাই রিস্ক কোম্পানিগুলোতে সরাসরি টাকা না লাগিয়ে বরং সেই কোম্পানিগুলোর টিকে থাকার জন্য যে জিনিসগুলো বা সার্ভিসগুলো দরকার, সেই খুরপি কোদাল যারা সাপ্লাই দেয় তাদের মধ্যে ইনভেস্ট করা। এখন সবচেয়ে জরুরি প্রশ্নটায় আসি। 19 শতকের আমেরিকার এই শিক্ষাটা আমরা 21 শতকের ঢাকায় স্টক এক্সচেঞ্জে কিভাবে কাজে লাগাতে পারি? চলুন এবার বাংলাদেশের মার্কেটে আমাদের নিজেদের শোবেল সেলার খুঁজে বের করার চেষ্টা করি। এদের খুঁজে বের করার প্রসেসটা কিন্তু খুব সহজ, মাত্র 2টো স্টেপ। স্টেপ 1, দেশের ইকোনমিতে এমন একটা বড় গ্রোথ ট্রেন্ড বা বোল্ড রাশ খুঁজে বের করতে হবে যেখানে অনেক অ্যাকশন হচ্ছে। আর স্টেপ 2, এমন সব সাপ্লায়ার কোম্পানি খুঁজে বের করতে হবে যাদের প্রোডাক্ট বা সার্ভিস ছাড়া ওই পুরো ইন্ডাস্ট্রিটাই চলতে পারবে না। চলুন একটা বাস্তব উদাহরণ দেখা যাক। বাংলাদেশের অর্থনীতির মেরুদণ্ড আমাদের রেডিমেড গার্মেন্টস বা আরএমজি সেক্টর। এখানে আমরা সরাসরি গার্মেন্টস ফ্যাক্টরির মালিকদের বাইরেও কিন্তু দারুণ সুযোগ খুঁজে পেতে পারি। এই ইন্ডাস্ট্রির মাইনার কারা? অবভিয়াসলি আমাদের বিশ্বমানে আরএমজি এক্সপোর্টাররা। তারাই তো আসল প্লেয়ার। তারাই সরাসরি বিদেশি বায়ারদের সাথে ডিল করে, কম্পিটিশন করে অর্ডার আনে। তাদের ব্যবসায় রিস্ক আর কম্পিটিশন দুটোই কিন্তু অনেক হাই। কিন্তু একটু অন্যভাবে ভাবুন তো, এই যে হাজার হাজার গার্মেন্টস ফ্যাক্টরি চলছে, এদের সবার জন্য এমন কি জিনিস বা সার্ভিস লাগে যা ছাড়া তারা একদম অচল? উত্তরটা হলো লজিস্টিক্স আর প্যাকেজিং কোম্পানিগুলো। এরাই হলো এই ইন্ডাস্ট্রির আসল শোবেল সেলার। একবার ভাবুন, তারা শয় শয় ফ্যাক্টরির মালপত্র শিপমেন্ট আর প্যাকেজিংয়ের কাজ করে। তাদের গ্রোথ কিন্তু কোনো একটা নির্দিষ্ট ফ্যাক্টরির অর্ডারের ওপর নির্ভর করে না, বরং পুরো আরএমজি সেক্টরটা যত বড় হবে তাদের ব্যবসাও তত বাড়বে। কোনো একটা ব্র্যান্ড অর্ডার ক্যান্সেল করলে তাদের খুব বেশি যায় আসে না। এরাই তো সাপ্লাই চেনের কোদাল আর প্যাকেজিংয়ের বেলচা সাপ্লাই দিচ্ছে। আচ্ছা, এবার আরেকটা বিশাল গোল্ড রাশের দিকে তাকানো যাক। সেটা হলো বাংলাদেশের ইনফ্রাস্ট্রাকচার বা অবকাঠামো খাতের গ্রোথ। এই খাতের মাইনার বা প্লেয়ার কারা? রিয়েল এস্টেট ডেভেলপার আর বড় বড় কনস্ট্রাকশন কোম্পানিগুলো। তারা বিশাল বিশাল প্রজেক্ট হাতে নেয়, বড় বড় বিল্ডিং, ব্রিজ, হাইওয়ে। তাদের সাকসেস নির্ভর করে প্রজেক্টটা ঠিক সময়ে ঠিক বাজেটে শেষ করার ওপর, যেটা কিন্তু বেশ রিস্কি একটা ব্যাপার। কিন্তু প্রশ্ন হল, এই সব প্রজেক্টের জন্য সবচেয়ে বেসিক, সবচেয়ে জরুরি কোন জিনিসটা লাগে? এমন কি জিনিস যা ছাড়া একটা ইটের গাঁথুনিও সম্ভব না? একদম ঠিক,
সিমেন্ট আর স্টিল কোম্পানিগুলো এরাই হলো ইনফ্রাস্ট্রাকচার সেক্টরের শোভেল সেলার। দেশের প্রত্যেকটা বিল্ডিং, ব্রিজ বা রাস্তা বানাতে এদের প্রোডাক্ট লাগবেই লাগবে। তাদের ডিমান্ড কোনো একটা প্রজেক্টের উপর নির্ভর করে না, বরং দেশের যত উন্নয়ন হবে তাদের ব্যবসাও তত বাড়বে। পুরো সেক্টরের জন্য এরা অপরিহার্য। তবে এখানে একটা জরুরি বিষয় মনে রাখতে হবে, সব কোদাল বা সব শোভেল কিন্তু একরকম না। স্মার্টলি ইনভেস্ট করতে হলে এদের মধ্যে পার্থক্যটা বুঝতে হবে। দেখুন, এই সাপ্লায়ারদের ব্যবসার ধরন দুই রকম হতে পারে। একটা হলো অ্যানুইটি ড্রিভেন, মানে যাদের আয়টা মোটামুটি রেগুলার আর অনুমান করা যায়। যেমন ধরুন টেলিকম কোম্পানির ডেটা প্যাক বা পোর্ট ব্যবহারের ফি, এগুলো কিন্তু কাস্টমাররা নিয়মিত দিয়েই থাকে, ফলে এদের আয়টা অনেক স্থিতিশীল। আর অন্যদিকে আছে ক্যাপেক্স ড্রিভেন ব্যবসা। এদের আয় নির্ভর করে বড় এককালীন প্রজেক্টের ওপর, যেমন একটা ফ্যাক্টরি বানানোর কন্ট্রাক্ট বা ভারী মেশিনারি বিক্রি। এই আয়টা কিন্তু অনিয়মিত আর নতুন প্রজেক্টের ওপর নির্ভরশীল, তাই এখানে ঝুঁকিও বেশি। সুতরাং মূল কথাটা কি দাঁড়ালো, যে ব্যবসাগুলোতে একটা নিয়মিত আয়ের সুযোগ থাকে, মানে অ্যানুইটি লাইক বিজনেস মডেল, সেগুলো থেকে প্রায়শই একটা প্রেডিক্টেবল রিটার্ন পাওয়া যায়। আর এদের শেয়ারের দামেও ওঠানামাও তুলনামূলকভাবে কম হয়। একজন ইনভেস্টরের জন্য এই স্টেবিলিটি কিন্তু একটা বিরাট অ্যাডভান্টেজ। তাহলে এই পুরো আলোচনা থেকে আমরা কিন্তু মার্কেটে ইনভেস্ট করার জন্য একটা নতুন চশমা বা লেন্স পেয়ে গেলাম। এই লেন্সটা দিয়ে দেখলে মার্কেটে লুকিয়ে থাকা অনেক সুযোগ চোখে পড়তে পারে। চলুন পুরো স্ট্র্যাটেজিটা 3টা সহজ ধাপে আরেকবার দেখে নেই। 1. দেশের কোনো একটা বড় গ্রোথ ট্রেন্ড বা গোল্ড রাশ খুঁজে বের করুন, যেমন ডিজিটালাইজেশন। 2. ওই ট্রেন্ডকে সাপোর্ট দেওয়ার জন্য কারা অপরিহার্য টুলস বা সার্ভিস দিচ্ছে তাদের খুঁজে বের করুন। আর 3. তাদের ব্যবসার মডেলটা অ্যানালাইসিস করুন, আয়টা কি নিয়মিত আসে নাকি প্রজেক্ট ভিত্তিক। এখন আসল প্রশ্নটা হলো আপনাদের জন্য, এই নতুন দৃষ্টিভঙ্গি নিয়ে ঢাকা স্টক এক্সচেঞ্জের দিকে তাকালে আর কি সুযোগ চোখে পড়ে? বাংলাদেশের নেক্সট বিগ গ্রোথ স্টোরির পিছনে আর কোন কোন শোভেল সেলার লুকিয়ে আছে, যারা হয়তো নীরবে দেশের ভবিষ্যৎটা তৈরি করে চলেছে? ভেবে দেখবেন।